আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাতিসংঘের সাথে সরকারের কি ঘটেছে? নতুন সরকার যা করছে, সামনে কঠিন পরিস্থিতি। নতুন সরকার কোথায় নেমেছে দেখুন দর্শক। এই নির্বাচনের পর তড়িঘড়ি করে যে সরকার গঠিত হয়েছে, খুব তড়িঘড়ি করে, এমনকি আগের সংসদের মেয়াদ যে শেষ হওয়া প্রয়োজন, কিংবা সংসদ যে ডিজলভ করা প্রয়োজন, না হলে যে একসাথে দুইটা সংসদ হয়ে যায়, সেটাও মনে হয় তাদের মনে নাই। খুব তড়িঘড়ি করে সরকার গঠন করেছে। সরকার গঠন করেই এই সরকার অন্যান্য বিষয় বাদ দিলাম, শুধু জাতিসংঘের মতো একটা ইন্টারন্যাশনাল গভর্নমেন্টাল অর্গানাইজেশনের বিরুদ্ধে যেভাবে লেগেছে, তাতে মনে হচ্ছে সামনে তাদের জন্য কঠিন পরিস্থিতি। এর মানে এই যে একজন নির্বাচন কমিশনার বলেছিল যে বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে সুষ্ঠু নির্বাচন না হলে, সেই বিচ্ছিন্ন হয়ে যাওয়ার মতোই কথাবার্তা বলছে সরকারের দায়িত্বশীল মন্ত্রীরা। জাতিসংঘের বিরুদ্ধে যেরকম একযোগে কথাবার্তা বলছে, আপনারা জানেন, সেটা আলাদা আলোচনা, যে পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জাতিসংঘের বক্তব্য প্রত্যাখ্যান করেছে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের। আইনমন্ত্রী আবার ব্যক্তিগতভাবে জাতিসংঘের বিরুদ্ধে বলছে। ওবায়দুল কাদের সাহেব তো জাতিসংঘকে একেবারে অকার্যকর বা কার্যকারিতা নাই বলে আগেই চালিয়ে দিয়েছিলেন। এর মানে দেখবেন যে পরিকল্পিতভাবে জাতিসংঘের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে। জাতিসংঘ এখন সরকারের প্রতিপক্ষ। এটা একটা ভয়ানক আলামত। জাতিসংঘ প্রতিপক্ষ হওয়া, যারা কোনো নির্দিষ্ট দেশ নয়, যাদের নির্দিষ্ট কোনো ভূ রাজনৈতিক স্বার্থ বা স্ট্র্যাটেজিক অবস্থান নেই, যারা সবার হয়ে কাজ করে, সমালোচনা দুর্বলতা আছে, সেটা কাঠামোগত, সেই জাতিসংঘের বিরুদ্ধে এভাবে কথা বলা, জাতিসংঘকে প্রতিপক্ষ বানাতে হলো, এটা সরকারের জন্য অশনীয় সংকেত। সরকার এগুলো দেখেও না দেখার ভান করতে পারত, কিন্তু না। মানে আমার মনে হয় জাতিসংঘ তলে তলে সরকারকে কঠিন চাপ প্রয়োগ করছে, নানান কিছু বলছে, সব কিছু তার প্রকাশ্যে বলে না, এবং এ কারণেই একযোগে সরকারের নানান পর্যায় থেকে জাতিসংঘের বিরুদ্ধে বক্তব্য দেয়া হচ্ছে। জাতিসংঘের সাথে সরকারের কিছু একটা ঘটছে। কিছু একটা ঘটছে মানে কি, সরকার নিশ্চিত যে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র বা এরকম যদি কেউ কোনো কঠিন পদক্ষেপ নেয়, সেগুলো বৈধতা দিবে। এমনকি জাতিসংঘ নিজেরাও কিন্তু পদক্ষেপ নিতে পারে সুষ্ঠু নির্বাচন হয়নি তার বিরুদ্ধে। মাননীয় আইনমন্ত্রী একটা কথা বলেছেন, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের বিবৃতি তথ্যগত ভুলের কারণে। আইনমন্ত্রী, এটা একেবারে হাস্যকর কথা যে এত বড় শক্তিশালী একটা সংস্থা, যাদের কোনো একটা বিবৃতি দেওয়ার প্রক্রিয়া সম্পর্কে যদি মাননীয় মন্ত্রী জানতেন, তাহলে এভাবে বলতেন না। মাননীয় আইনমন্ত্রী আইন বিষয়ে অত্যন্ত দক্ষ, কিন্তু পররাষ্ট্র নীতি বা ডিপ্লোমেসিতে অত্যন্ত দুর্বল। এটা আমি বুঝতে পেরেছি কখন, এই যে নির্বাচনের কিছুদিন আগে, বা আপনাদের মনে আছে, তাকে পাঠানো হয়েছিল জেনেভায় মানবাধিকার বিষয়ক একটা প্রোগ্রামে। সেখানে অনেক রাষ্ট্রের প্রতিনিধি ছিল, তো সেই পররাষ্ট্র প্রতিমন্ত্রীও ছিলেন। তো ওইখানে যাওয়ার পর মাননীয় মন্ত্রী যে সব ব্যাখ্যা টাকা দিয়েছেন, যে অধিকাংশ দেশ বা এই শতাংশ, কী যেন একটা সংখ্যা বলেছিলেন, যে 60-70%, আমার খেয়াল নাই, যেটা বাংলাদেশে মানবাধিকার নিয়ে তারা সন্তুষ্ট, বা মানবাধিকার পরিস্থিতি উন্নয়নের জন্য সরকারের পদক্ষেপে তারা সন্তুষ্ট, বা এরকম একটা কথা বলার চেষ্টা করেছিল। তখনই বুঝেছি তিনি ডিপ্লোমেসি বুঝেন না, আন্তর্জাতিক রাজনীতি বা এইগুলোর প্রক্রিয়া সম্পর্কে তার স্টাডির অভাব আছে। যদিও আইনমন্ত্রী হিসাবে তিনি যথেষ্ট যোগ্য এবং উঁচু মাপের একজন আইন বিশেষজ্ঞ, আইনজীবী, আইন বিশারদ, এতে কোনো সন্দেহ নাই। আসলে যে যে সেক্টরের লোকের বাইরে কাজ করতে গেলে এরকম দুর্বলতা ধরা পড়ে, সেটাই হয়েছে। আসলে বাস্তবতাটা তখন কি ছিল, এটা একটু রিলেট করা প্রয়োজন। বাস্তবতাটা ছিল দ্য সিম্পল যে গ্রিটিংস, এই যে পররাষ্ট্রমন্ত্রী যে কাজটা করছেন, যেহেতু বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্র বা পশ্চিমাদের যুদ্ধ হয়নি, এজন্যে বাংলাদেশের রাষ্ট্রীয় বিভিন্ন প্রোগ্রামে পশ্চিমা কূটনীতিকরা আসবেন এবং দেখা সাক্ষাৎ হলে সালাম দেবেন, হ্যান্ডশেক করবেন। সালাম বলতে তাদের নিজস্ব ভাষায় গ্রিটিংস করবেন। কারণ এগুলোকেই যদি তারা রাষ্ট্রীয় অভিনন্দন হিসেবে চালিয়ে দেয়, পররাষ্ট্রমন্ত্রী যেটা চালিয়ে দিয়েছেন, এটা তো দুঃখজনক। এটা একটা রাজনীতি, চালাকি। তা আইনমন্ত্রীও সেই কাজটা করেছিলেন, যে এমনি সিম্পল অভিবাদন, যে বাংলাদেশ মানবাধিকার কাউন্সিলের সদস্য, বা বাংলাদেশ সিডো সিগনেচার করেছে, এই সিগনেচার করেছে, এই এগ্রিমেন্টে সাইন করেছে, রেটিফাই করেছে, তো এটা ভালো, এগুলো এই উদ্যোগগুলো ভালো ছিল, অথবা এই প্রোগ্রামে আপনি এসেছেন, এটা মানবাধিকারের প্রতি আপনাদের শ্রদ্ধার অংশ, এই যে সিম্পল কিছু ওয়েস্টার্ন কার্টিজি, তো এটাকেই তিনি বাংলাদেশ সরকারের মানবাধিকার পরিস্থিতি উন্নয়নের প্রশংসা হিসাবে চালিয়ে দিয়েছেন, যেটা একেবারেই অবাস্তব। তো এখন
এই যে কথাটা বলছেন, তো এরকম সব কথা তো আর সব জায়গায় চালিয়ে দিলে হয় না। এই জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের বিবৃতি তথ্যগত ভুলের কারণে, এটাও আমি মনে করি এরকম হালকা হালকা বক্তব্য। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার তারা কাজই করে মানবাধিকার নিয়ে, সমস্ত তথ্য উপত্য তারা ক্রস চেক করে, মিডিয়া কি বলল, সরকার কি বলল, মানবাধিকার সংস্থাগুলো কি বলল, এগুলো নানানভাবে তথ্য উপত্যগুলো তারা একটা সায়েন্টিফিক ওয়েতে রিসার্চ ম্যাথোডোলজি অনুযায়ী তারা ক্রস চেক বা এগুলো যতই তারা রিসার্চ ম্যাথোডোলজির ছাঁচে ফেলে বিশ্লেষণ করুক, সোশ্যাল সায়েন্স ডেটাগুলোতে কিছু লিমিটেশন থাকে, কিন্তু তারপরও তারা তথ্যগত ভুলের কারণে তথ্য সঠিক থাকবে না, মানে এটা একেবারেই অবাস্তব কথা। তাদের তথ্য গ্রহণের ধরন সম্পর্কে জানলে এই কথাটা অ্যাটলিস্ট বলতো না। এই সেম কথা কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় বলার চেষ্টা করছে। এখানে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক এই বিবৃতিকে সরকার তো প্রত্যাখ্যান করবে, সেটা ঠিক আছে, এখন প্রত্যাখ্যান করলে অন্যভাবে প্রত্যাখ্যান করতে পারতো, অন্য যুক্তি দিতে পারতো যে এই কারণে তাদের বক্তব্যটা এভাবে একপেশে হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় আরেকটু স্মার্টলি বলেছে আইনমন্ত্রীর চাইতে, যে পক্ষপাতমূলক ভুলের কারণে, তথ্যগত ভুলের কারণে, এটা হাস্যকর কথা, এটা কোনো স্মার্ট কথা না। আপনি কারো একটা বক্তব্য রিফিউট করলে তো স্মার্টলি রিফিউট করতে হবে। তো তথ্যগত ভুল তারা করবে, তারা তথ্য কিভাবে নেয় এটাই তো আপনি জানেন না, তাহলে তো এভাবে বলতেন না। যাই হোক, সরকারও তো তথ্য দিয়েছে, সরকার তথ্য দিয়েছে না, সরকার তথ্য গ্রহণ করেছে, গ্রহণ করেনি। অতএব এইভাবে বলতে পারেন যে তাদের যাচাই প্রক্রিয়াটা আসলে ত্রুটিমুক্ত নয় বা ইত্যাদি ইত্যাদি, কিন্তু তথ্যগত ভুল বলে দিলেন, মানে একেবারে হালকাভাবে উপস্থাপন করলেন যে তার তথ্যগত ভুল করে। এটাকে বাংলাদেশ সরকার যে তথ্যগত ভুল করবে, হাস্যকর কথা বলে। এটা কি সিইসি যে 28%কে মুহূর্তের মধ্যে ঘুম থেকে উঠে 41%, 42% বানিয়ে দিবে, 40% বানিয়ে দিবে? বাংলাদেশের সিইসির মতো মনে করছেন এই ভলকার তুর্ক? এটা হতে পারে না। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক যে বিবৃতি দিয়েছেন সেটি তথ্যগত ভুলের কারণে দিয়েছেন বলে মনে করেন আইনমন্ত্রী আনিসুল হক। তথ্যগত ভুল হলে তো তথ্যটা সঠিক করে দিলেই সংশোধন করে নেয়ার কথা। তাহলে সরকার এত শক্তিশালী, তা একটু সংশোধন করিয়ে একটা পাল্টা বিবৃতি দেন পারলে। তথ্যগত ভুলের কারণে হলে অবশ্যই সংশোধনী নিতে বাধ্য, কিন্তু এখন সংশোধনী বিবৃতি পারলে এনে দেখান, কখনো পারবেন। এর মানে তথ্যগত ভুল নয়। আপনি জাতিসংঘের সমালোচনা করেন, সেটা পলিটিক্যালি করেন, কিন্তু তথ্যগত বলবে এই ধরনের হালকা কথা কেন বলেন? এটা হাস্যকর। তিনি সাংবাদিকদের সাথে অভিমত ব্যক্ত করেন। দ্বাদশ সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগের নতুন মন্ত্রিসভা তৃতীয়বারের মতো আইনমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন আনিসুল হক। আইনমন্ত্রী হিসাবে তিনি পারফেক্ট, আমি তার ভক্ত, একজন ভদ্র মানুষ হিসাবে, এবং তার ব্যক্তি জীবন অত্যন্ত পরিশীলিত। আইনমন্ত্রী বলেন, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের সঙ্গে কথা বলবো। এটা কি তার কাজ? তিনি কথা বললে, তিনি কথা বলার সিস্টেম এখন পর্যন্ত জানেন না, আমি যতদূর বুঝি। তার কারণ আমার মনে হয় তথ্যগত ভুলের কারণে তিনি এই বিবৃতি দিয়েছেন। বিবৃতি তো 28 অক্টোবর নিয়েও দিয়েছে, তখন তো তথ্যগত ভুল বলেছেন, কই কোনো সংশোধনী হয়েছে? বরং পাল্টা সেই কথাই তো তারা রিপিট করেছে। যাই হোক, এখন মানে জাতিসংঘের সাথে কিছু একটা ঘটেছে, এই জন্য নানান উদ্ভট ব্যাখ্যা সামনে হাজির করতে হচ্ছে সরকারকে।